जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा। मैं चाहूँ तुझको मेरी जा बेपना, फिदा हूँ तुझ पे मेरी जा बेफना। वो 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 আপনি আমার কথাটা তো বুঝতে পেরেছেন, তাই না? বিয়েটা ভাঙুন। অপর প্রান্ত থেকে কোনো জবাব না আসায় জায়ান এবার উত্তেজিত কণ্ঠে বলল, আরে, আপনি বোবা হয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? বিয়ের সব ঠিকঠাক। আপনি এতদিন কিছুই বলেননি, এখন এই অবস্থায় এসে বলছেন বিয়ে ভেঙে দিতে। হ্যাঁ, বলছি। কারণ আমার বিয়েটা যে আপনার সাথে হতে চলেছে সেটা আমি আজকে জেনেছি। সাধনা করছেন আমার সাথে। আমি জানি পাত্রী, অর্থাৎ আমার ছবি আপনাকে অনেক আগে দেখানো হয়েছিল। আপনি যখন নিজের সম্মতি জানিয়েছিলেন বলে আমার পরিবার আমাকে বলেছে, আমার সম্মতির ব্যাপারটা আপনার পরিবার আমার পরিবারকে বলেছে। ওনারা নিশ্চয়ই মিথ্যে বলেননি। না, সম্মতি দিয়েছিলাম এটা মিথ্যে না, কিন্তু আমি বুঝতে পারিনি পাত্রী যে আপনি। মানে? আমি যে ছবিটা দেখেছিলাম সেখানে দুটো মেয়ে ছিল। এখন কেন আপনার সাথে আরেকজনের ছবি আমাকে দেখানো হয়েছিল সেটা আমার পরিবার জানে, এতে আমার দোষ নেই। যাকে তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা। আমি তো জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি যে কোন মেয়ে আমার বিয়ের পাত্রী, আর সেখানে ভুল হয়েছে। তো ভুল আপনার হয়েছে, গাফিলতি আপনার হয়েছে, তাতে আমি কেন বিয়ে ভাঙবো? ভাঙার হলে আপনি ভাঙুন, আমার কোনো দায়ভার নেই। আপনি বুঝতে পারছেন না যে আপনাকে আমার পছন্দ না? আর আমি কি বুঝেছিলাম নাকি আমার পরিবার আপনার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবে? হুট করে মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল হৃদিতার। তার মতো মেয়ে মানে কি? কি বোঝাতে চাইছিল কে? এক্সকিউজ মি, আমার মতো মেয়ে বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমাকে নিশ্চয় আপনি দেখেছেন, দেখেননি? দেখেছেন, দেখেছেন, শতভাগ নিশ্চিত আপনি দেখেছেন। আর তাই তো গলায় ঝুলে পড়তে চাইছেন, কারণ খুব ভালো করে জানেন আমার মতো সুদর্শন কোনো ছেলে কখনোই জেনে শুনে আপনার মতো কালো মেয়েকে বিয়ে করবে না। হৃদিতা চুপ হয়ে গেল, কারণ তাকে মুখের উপর এভাবে কালো মেয়ে বলে কেউ কখনো সম্বোধন করেনি। কারণ সে কালো না, শ্যামলা। কিন্তু কথা সেটা না। সে যদি কুচকুচে কালো হতো তবুও কারোর অধিকার নেই তার মুখের উপর এভাবে কথা বলার। বিশেষ করে এই লোকের তো নেই। হৃদিতা চুপচাপ হয়ে যাওয়ায় জায়ান পুনরায় বলল, কি হলো, সত্যিটা ধরতে পেরে চুপ করে গেছেন? শুনুন, আমি ছবিতে যে মেয়েটাকে দেখেছিলাম আপনার সাথে, পরবর্তীতে জানতে পারি সে আপনার একমাত্র চাচাতো বোন ছিল, রুবাইদা। আমি ভেবেছিলাম আমার জন্য আমার পরিবার একটা সুন্দরী বউ নিয়ে আসবে, তাই ধরে নিয়েছিলাম আমার জন্য ঠিক করা পাত্রই রুবাইদা। কিন্তু আপনার সাথে বিয়ে ঠিক করতে যাবে সেটা আমি ধারণা করিনি। মনটা কথা হলো আমার রুবাইদাকে পছন্দ, আপনাকে নয়। আপনি বুঝতে পারছেন আপনি যে একটা বেয়াদব ভয়ানক বর্ণবাদী? নিজের মানসিকতার উপর লজ্জা আসে না আপনার? না, আসে না। প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমার কালো মেয়ে পছন্দ নয়। আর এই যে শুনুন, একদম জ্ঞান দিতে আসবেন না। যেটা করতে বলেছি সেটা করুন। কিনে নিয়েছেন আমাকে? হোয়াট? আমাকে আদেশ দেওয়ার স্পর্ধা কোথায় পান আপনি? একে তো নিজের ভুলের জন্য আজকে এত দূর অব্দি ঘটনা গড়িয়ে বিয়ের তারিখ চলে এসেছে, এখন আবার এসেছেন আমাকে শাসিয়ে আদেশ দিয়ে বিয়ে ভাঙতে, হ্যাঁ? হোয়াট? ও, তার মানে আপনি বিয়ে ভাঙবেন না, তাই তো? এই, আপনি আমাকে আর আপনাকে একসাথে দাঁড় করিয়ে কল্পনা করেছেন কখনো? আমার সাথে আপনাকে যায়? আমি তো কল্পনা করেই ভয় শিউরে উঠে। আপনাকে নিয়ে আমি সমাজে চলবো কি করে? প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন হৃদিতার গায়ে কথাটা লাগলো খুব। না হয় সে সাদা চামড়ার মানুষ না, তাই বলে এভাবে অপমান। সে তো আর বন মানুষ না যে এই নিতান্তই অসভ্য ব্যক্তিটার পাশে দাঁড়ালে তাকে নেওয়া যাবে না। নিজেকে নিয়ে আপনার খুব অহংকার, তাই না?
অহংকার করার জন্য যোগ্যতা লাগে, যেটা আপনার নেই। আমার ফিনান্সিয়াল স্ট্যাটাস জানেন? জানেন সোশ্যাল স্ট্যাটাস? এমনকি আমার বাহ্যিক সৌন্দর্য দেখেছেন? কিছু কমতি আছে আমার যে আপনাকে বিয়ে করতে যাব? আমার স্ট্যাটাসের সাথে আপনার যায় না। কোনটা বুঝে যে আমার পরিবার আপনার সাথে বিয়ে ঠিক করেছে কে জানে? সাদা চামড়া হলেই তাহলে 7 খুন মাফ হয়ে যেত, তাই না? হাই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। প্রয়োজন মনে করছি না। বেশ, তাহলে আসুন বিয়ের পর আমার বাসায়, আমার রুমে। তবে আপনাকে রুমে ফিরে যদি আমি অন্য মেয়ের কাছে চলে যাই, এর জন্য কিন্তু আমি কোনো মতেই দায়ী থাকবো না। আপনি চান আমি বিয়ের পর সেটা করি? রিদিতা থমকে গেল। এত নিচু মানসিকতার একটা মানুষ, সে কিনা বিয়ের পূর্বেই হবু বউকে বলছে তাকে রেখে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে। কেন? রিদিতা কি এতটাই ফেল না? আজকে রিদিতার ব্যক্তি সত্তা খুব করে অপমানিত হয়েছে। নিজের গায়ের রঙের জন্য এমন বাজেভাবে অপমান কেউ করেনি তাকে, কখনোই করেনি। রিদিতার থেকে কোনো উত্তর আসলো না এবারেও। বুঝতে পেরেছি, আপনি চুপ করেই থাকবেন। ইউ শেমলেস গার্ল। জায়ান ফোন কেটে দিল। রিদিতা ফোন হাতে নিয়ে বসে রইল। আজকের এই মুহূর্তের করা ব্যবহারটা কি সে সত্যি ডিজার্ভ করে? বিয়ের পূর্বে প্রেম, এই ব্যাপারটায় কখনোই সন্তুষ্ট ছিল না রিদিতা। তাই কখনোই কোনো সম্পর্কে জড়ায়নি সে। যাকে তার জন্য সৃষ্টিকর্তা ঠিক করে রেখেছেন, ওই একজনের সাথেই সকল সুখের সূচনা করতে চেয়েছে সে। জায়ানের সাথে বিয়ে ঠিক হয়েছে তার বেশ কয়েকটা দিন পার হয়েছে। এই কয়েকটা দিনে ধীরে ধীরে জায়ানকে নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছিল। মিথ্যে বলবে না, হয়তো কোথাও না কোথাও ভালোবাসতেও শুরু করেছিল। জীবনের প্রথম পুরুষ বলে কথা। আর এই সব কিছুর সমাপ্তি এভাবে ঘটতে হলো। আপু, রিদিতা দ্রুত নিজের চোখ মুছে নিল। হ্যাঁ, কেঁদেছে সে। কখন যে এই নিদারুণ অপমানের চোটে নিজের অজান্তেই চোখে পানি চলে এসেছে বলতেও পারবে না সে। রুবাইদার কণ্ঠেও কানে যাওয়ায় রিদিতা ফিরে তাকালো পেছনে। কিরে, কিছু বলবি ছুটকি? শোন না আপু, তুই মাথায় কোন ফুলের কাজরা পরবি বললি না তো? আর মেহেদির ডিজাইন সেটাও তো দেখালি না। কোনটা পছন্দ হয়েছে বল না। আমার শরীরটা ভালো লাগছে না, একটু পরে কথা বলি এসব নিয়ে। রুবাইদাকে চিন্তিত দেখালো। দ্রুত হেঁটে নিজের বোনের সামনে গিয়ে বসলো। কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, ঠিকই তো আছে, শরীর মনে হচ্ছে। রুবাইদা বলল, এই আপু, টাকা আমার দিকে। হুট করে কি হলো তোর? আর শরীর খারাপ লাগছে বলতে? কি সমস্যা হয়েছে বল না। আরে বাবা, বিয়ের কোণে যদি বিয়ের আগে অসুস্থ হয়ে পড়ে তবে কেমন করে হবে? বেচারা জিজুর তো তাহলে তোকে কোলে নিয়ে বিয়ে করতে হবে। রুবাইদা কথা শেষ করে হেসে ফেলল। রিদিতার বিয়ে নিয়ে মারাত্মক এক্সাইটেড সে। রুবাইদার হাসি দেখে রিদিতা খুশি হতে পারল না, কোনো আগ্রহ পেল না সে কেন যেন। এরই মধ্যে কল আসলো রুবাইদার ফোনে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো রুবাইদা। ফোন রিসিভ করে চলে গেল নিজের রুমে। হ্যাঁ বলো। ব্যস্ত বেশি? না, এমনিতেই আপুর রুমে ছিলাম, বলো। তোমার জন্য একটা জিনিস কিনেছি, আজকে বিকেলে দেখা করতে পারবে? কি জিনিস? ওটা দেখলেই বুঝতে পারবে। এতদিন অবধি বনির বিয়ে করে আমাকে বহুত আটকিয়েছ, এবার কিন্তু আর কিছু শুনবো না। নিজের কাছে সযত্নে রেখে দেব আমার পুতুলটাকে। তোমার বোনের বিয়ে হয়ে গেলে কিন্তু পরিবার থেকে আব্বু আম্মুকে পাঠাবো। বাবা, তো বাবু মশাই বউ পাওয়ার তর্স হয়েছে না বুঝি? পারলে এখনই বিয়ে করে নিতাম, নাকি আজকে রেজিস্ট্রি অফিসে যাবে বলো তো? কি বলো এসব? আব্বু আমাকে মেরেই ফেলবে এভাবে লুকোচুরি করে বিয়ে করলে। আচ্ছা বাবা, ঠিক আছে, লুকোচুরি করে করবো না। এবার একেবারে সকলের সামনে নিজের করে নিজে কাছে নিয়ে যাব। এখন কেবল দিন গুনছি তোমার বোনের বিয়ে হওয়ার। আমিও। আব্বু, শাকিল মির্জা মেয়ের বিয়ের জন্য শেষের দিকে প্রস্তুতি নিচ্ছেন। ফর্দগুলো বারে বারে ঘেটে দেখছেন কিছু কম পড়ল কিনা। নিজের মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেন তিনি। হেসে বললেন, আয় আম্মু, কি করছো আব্বু? আমার সোনামণির বিয়ের শেষের দিকে প্রস্তুতি নিচ্ছি। ও শোন আম্মু, তোর হবু শাশুড়ি আজকে আসবে। কেন? তোকে মনে হয় চোখে হারাচ্ছে,
কারণ জানি না, বলল আসবে। রীতিতা ভাবল তবে কি বিয়ে ভাঙতেই আসছেন তিনি? আসলে অবশ্য ভালোই, তার কিছু বলতে হবে না। রীতিতা বিয়ে ভাঙার কথা বলতেই এসেছিল এখানে। যেহেতু জায়ানের মা আসবেন বলেছেন, তাহলে তার নিজের থেকে কিছু বলার দরকার নেই। রীতিতা কিছু না বলে চলে যেতে নিলে শাকিল মির্জা বললেন, কিরে, কিছু বলতে এসেছিলি? না, এমনি দেখতে আসলাম কি করছো। আচ্ছা আব্বু, গতকাল তুমি গ্রামে গিয়েছিলে কেন হুট করে? বিয়ের প্রোগ্রাম কি গ্রামে ধরবে? না রে আম্মু, জায়গা বিক্রি করতে গেছিলাম। কত ভালো ঘর থেকে বিয়ের আলাপ এসেছে বলতো। এত উঁচু ঘরে কি এমনি এমনি পাঠানো যায় নাকি? আমার সোনামণির বিয়ে বলে কথা, যেমন তেমনভাবে দিতে পারি না। রীতিতার মন ভাঙল। তার বিয়ের জন্য গ্রামের জায়গাটুকু বিক্রি করে দিল তার আব্বু। ওনার চোখে মুখে মেয়ের বিয়ের খুশির ঝকমক করছে। কি করে সে বলবে বিয়ে ভাঙার কথা? রীতিতার ভাবনা সঠিক হলো না। জায়নের মা আজকে এসেছিল বটে, তবে বিয়ে ভাঙতে নয়, বরং বিয়েটা আরও দ্রুত সেরে ফেলার তাড়া দিতে। জায়নের মামা বিদেশে থাকে, ভাগ্নের বিয়ে উপলক্ষে এসেছিল দেশে। যতটুকু সময় নিয়ে এসেছিল ততটুকু সময় এখন থাকতে পারবে না, খুব শীঘ্রই চলে যাবে। তাই বিয়ের দিন আরও এগিয়ে গিয়েছে। হ্যাঁ, পরশুই বিয়ে। এই রিধি, তুই এভাবে গোমরা মুখ করে বসে আছিস কেন? এদিকে আয়। সামিয়া বেগমের কথা শুনেও চুপ করে বসে রইল রীতিতা। সামিরা বেগম তার চাচি, অর্থাৎ রুবাইদার মা। হুট করে নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেল। মাথা তুলে তাকিয়ে দেখল তার চাচা সাজিদ মির্জা স্মিত হাসি মুখে ফুটিয়ে তুলে তাকিয়ে আছে তার দিকে। কি হয়েছে আম্মুটার? সবাইকে ছেড়ে চলে যেতে হবে দেখে মন খারাপ? মন খারাপ করে না আম্মু, একদিন না একদিন তো আমাদের ছেড়ে যেতেই হবে, এটাই নিয়ম রে মা। তবে আমরা খুশি, এত ভালো ঘরে ভালো বরে তোর বিয়ে হবে, আর কি চাই বলতো? রীতিতা ঠোঁট কামড়ে কান্না আটকালো নিজের দিকে তাকিয়ে। সাজিদ মির্জা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের মায়ের তাড়া পেল সে। পুরো পরিবারে এখন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। রীতিতা সকলের দিকে একবার করে তাকিয়ে চোখ বুলিয়ে নিল। নিজের বাপ চাচা সমেত পরিবারের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে ভেতরটা কেঁদে উঠল রীতিতার। এই বিয়েটা ভাঙবে কি করে এখন সে? কি বলেই বা ভাঙবে? তার দিকে কতটা আশা নিয়ে তাকিয়ে আছে এক একজন। কিভাবে সে পারবে সকলের মনে কষ্ট দিতে? আর তার বাবা মেয়ের বড় ঘরে বিয়ে দিতে নিজের সেই সম্বলটুকু বিক্রি করে দিল। এই বাবাকে গিয়ে সে কি করে না করবে এখন? একুল ওকুল ভেবেও কোনো কুল কিনারা পেল না রীতিতা। অসহায় লাগছে তার, অনেক বেশি অসহায়। বিয়ের তারিখ যেহেতু এগিয়ে গিয়েছে, তার মানে তো বিয়ের আয়োজনের মধ্যেও তাড়াহুড়ো শুরু হয়ে গিয়েছে। তার বলতে আব্বু আর চাচা তো দম ফেলার সুযোগ পাচ্ছে না, তারা বাহির সামলাচ্ছে। ওইদিকে আম্মু আর চাচি ঘর সামলাচ্ছে। একটা বিয়েতে ঘরের কাজও কি কম বলো? মোটেই না, আমার তো বরং মনে হয় আরও বেশি। সেটাই, আমারও তো এখন ওইখানে থাকা দরকার, তোমার সাথে দেখা করার জন্য এটা সেটা বলে কিছু সময় ছুটি নিয়ে এসেছি। রুবাইদা আর নিহাল একটা নদীর ধারে খোলা আকাশের নিচে বসে আছে। নিহাল এতক্ষণ যাবৎ নদীর পানে তাকিয়ে কথা বলছিল। এখন রুবাইদার কথা শুনে নিহাল খানিক হেসে রুবাইদার দিকে তাকিয়ে রুবাইদার বাম হাত নিজের ডান হাতের মুঠোয় আলতো করে বন্দি করল। এরপর বলল, এক কাজ করো না, তোমার আব্বুকে আমার কথা বলে দাও। এখন তোমার বোনের বিয়ে পর তো এমনিতেও তোমাকে আমি বিয়ে করছি, তো ওনারা দুদিন আগে পরে হলেও জানবে। দুদিন আগে না হয় জানুক, তোমার বোনের বিয়ের প্রস্তুতির ব্যস্ততায় অংশগ্রহণ করতে পারবো। এতে তোমার বোনের বিয়ের প্রস্তুতির ব্যস্ততায় অংশগ্রহণ করতে পারবো, এতে আমারও ভালো লাগবে, আর তোমার বাবা চাচার উপরেও চাপ কমবে। সম্ভবই নয়, এখন তোমার কথা বললে দেখা যাবে আপুর বিয়ে না দিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছে। নিহালের হাতের বন্ধন শক্ত হলো, খুব শক্ত, এতটাই যাতে করে রুবাইদার চোখে পানি চলে আসলো। অস্ফুট স্বরে রুবাইদা বলল, নিহাল, আমার লাগছে। নিহালের মধ্যে কোনো নমনীয়তা দেখা গেল না, উল্টো রুবাইদার নরম হাতের উপর চাপের পরিমাণ বেড়ে গেল আরও। রুবাইদা এবার কেটে দিল। আর বলবো না এমন, সরি। আমি তো কথার কথা বলেছিলাম, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? নিহালের অবস্থার পরিবর্তন ঘটল না। নিহাল প্লিজ মাফ করে দাও, সত্যি বলছি, আর এমনটা বলবো না, কখনোই না। কথা বলার সময় হুঁশ থাকে না? আমাকে ছাড়া অন্য কেউ কি বিয়ে করার কথা ভাবলে? এই যে সামনে নুরিটা দেখছো না,
এখানে কেটে ভাসিয়ে দেব ভালোবাসার গুষ্টি মারি। রুবাইদা চুপ করে রইল, কারণ পাগল খেপেছে। এখন কথা বলে কোনো ফয়দা হবে না। কিছু সময় পর নিজে থেকেই নিহাল শান্ত হয়ে গেল। রুবাইদার হাতের শক্ত বাঁধন আলগা করল, হাতটা নিজের দুহাতে নিয়ে নিল। একেবারে দাগ পড়ে গেছে। ইস, মেয়েটা বেশি ব্যথা পেয়েছে বোধ হয়। রুবাইদার হাতে ছোট করে একটা চুমু এগিয়ে দিল নিহাল। রুবাইদা ফুপিয়ে উঠল। সরি রুহি, এমন কেন বললে বলো তো? তুমি জানো না নিহাল নামে এই ছেলেটার জন্য তুমি কি তোমাকে অন্য কারো হতে দেব আমি? প্রয়োজন পড়লে তোমার বিয়ে হয়ে গেলেও বাচ্চা কাচ্চা নিয়ে আসবো আমার কাছে, তবুও তোমাকে আমার করেই রাখবো। এমনটা করার প্রয়োজন নেই, আমি তোমার, শুধু তোমারই। মুহূর্তের মধ্যেই যেন নিহালের একটু আগের রাগ দেখানোটা ভুলে গেল রুবাইদা। ছেলেটাকে বড্ড ভালোবাসে সে, তাই ছেলেটার রূঢ় ব্যবহারও মেনে নেয় সহজেই। নিহাল রুবাইদার সামনে একটি প্যাকেট এনে রাখলো। রুবাইদা কৌতূহলী দৃষ্টিতে নিহালের দিকে তাকালো। কি আছে এতে? খুলে দেখো না। এটাই সেই জিনিস? জি ম্যাডাম, খুলে দেখো। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল সেদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর হুট করে নিহালের দিকে তাকিয়ে বলল, তুমি সেদিন খেয়াল করেছিলে আমার যে শাড়িটা পছন্দ হয়েছিল? নিহাল কিছু বলল না, কেবল একটা মুচকি হাসি উপহার দিল। তারপর বলল, এই শাড়িটা তুমি তোমার আপুর বিয়ের দিন পরে আমাকে ছবি তুলে পাঠাবে, তারপর ঠিক আছে? রুবেদা মিষ্টি হাসি উপহার দিল বিনিময়ে। তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। আপু, আপু, উঠে বস না, এভাবে শুয়ে শুয়ে থাকিস কেন? দেখ তোর জন্য আমি কি এনেছি। রিশাদ, আমি ফুচকা খাবো না, এখন নিয়ে যা। রিশাদ হৃদিতার একমাত্র চাচাতো ভাই, রুবাইদার আপন ছোট ভাই। হৃদিতার কথা শুনে রিশাদ যেমন আকাশ থেকে পড়ল, ফুসকা নামক জিনিসটাকে ফিরিয়ে দিচ্ছে হৃদিতা। এটাও কি সম্ভব যে মেয়ে ভাত না খেয়ে থাকতে পারে কিন্তু ফুসকা না? সে কিনা চোখের সামনে ফুসকার প্লেট দেখিয়েও ফিরিয়ে দিয়েছে। আপু, তোর কি মন খারাপ? কিছু না ছোট, যা এখান থেকে। কি হয়েছে রে ছোট? রুবাইদার কণ্ঠ কানে যাওয়ায় রিশাদ মাথা পেছনে করে তাকিয়ে দেখল রুবাইদা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আপি, আপুর জন্য ফুচকা নিয়ে আসলাম, আর আপু না করছে। তুই একটু বাইরে যা তো ঋষা। এই তোরা আমার সাথে এমন করছিস কেন? আপু আমার কাছ থেকে ফুচকা নিতে চাইছে না, আর তুই সোজা রুমের বাইরে পাঠিয়ে দিচ্ছিস। একটু পরেই ডেকে নেবো, আপাতত যা না। রিশাদ মুখ ফুলিয়ে চলে গেল রুম থেকে। রিশাদ যাওয়ার পরপরই রুবাইদা হৃদিতার পাশে এসে বসলো। তোর কি বিয়েতে মত নেই আপু? রুবাইদার কথা শুনে হৃদিতা চমকে তাকালো। কিছুক্ষণ রুবাইদার দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ল। রুবাইদা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, মত নেই? না, বোঝাতে চেয়েছি কোনো সমস্যা নেই। তবে এমন করছিস কেন? তুই তো বিয়ের খবর আজকে শুনিসনি, অনেক আগেই শুনেছিলি। তখন তো কিছু অস্বাভাবিকতা দেখিনি তোর মধ্যে, কিন্তু এখন দেখছি তুই চুপ হয়ে গেছিস অনেক। সত্যি করে বল আপু, কোনো সমস্যা হয়নি তো? আমি কি খুব কুৎসিত দেখতে রুবি? আপু, এসব কি বলছিস তুই? এমনিতে জিজ্ঞেস করলাম, বল না। তুই যদি কুৎসিত হোস তবে সুশ্রীকে। তুই জানিস তোর চেহারা নিয়ে যে মাঝে মধ্যে আমার হিংসে হয়। কত মায়াবী একটা মুখ, মাশাল্লাহ। আর আমাকে দেখ, নিজের মধ্যে কোনো সৌন্দর্যই খুঁজে পাই না আমি। আমার তো তোর সামনে দাঁড়াতে লজ্জা করে। তুই খুব ফর্সা। ওই আছে এক গায়ের রং, আর কিছু আছে? বিশ্বাস কর, তোর মধ্যে এত সুন্দর চেহারা হলে না আমার এসব গায়ের রং পায়ের রং নিয়ে কোনো আফসোসই থাকতো না। আর তুইও বা এখন এসব কথা বলছিস কেন? এতদিন তো কিছু শুনিনি তোর মুখ থেকে। বুঝ হওয়ার পর থেকেই তো তোকে দেখে আসছি। তুই বরাবরই নিজের যা আছে, যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট। তবে হঠাৎ করে কি হলো তোর? গায়ের রং নিয়ে পড়লি কেন? এটাই অনেকে চায়, শুধু এটাই। আপু, এভাবে বলছিস কেন? বল না, হয়েছেটা কি? রিশাদকে ডাক দে তো, আমি ফুচকা খাবো, আর তোরাও এসে বস। না জানি আর কখনো একসাথে ভাই বোন বসে খেতে পারি কিনা। এভাবে কেন বলছিস? বিয়ের পর তুই আসবি না আর এখানে? হৃদিতা এবারেও কিছু বলল না, কেবল মলিন হাসলো, যেই হাসির অর্থ ভালো ঠেকলো না রুবাইদার কাছে। ফুচকা খাওয়ার সময় অতিরিক্ত ঝাল নিয়েছে হৃদিতা,
এত ঝাল সে সাধারণত খায় না, তবে আজকে এত ঝাল কেন? ফুচকা খেয়ে হৃদিতার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, অথচ সে পানি খায়নি অনেক বলার পরেও। আন্না তো ঝাল খাওয়া কমিয়েছে। রুবাইদা বুঝতে পারল না ঝাল খাওয়া কি তবে ইচ্ছে করে কান্নার একটা মাধ্যম ছিল। বাসার সকলের মাথায় চিন্তার ছাপ। শুধু চিন্তা বলে ভুল হবে, একেবারে মাথায় আস্ত আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ হৃদিতা নেই, নেই মানে কোথাও নেই। এদিকে বরপক্ষ এসে বসে আছে, আর মেয়ে হাওয়া। রিদ্ধির আম্মু, তোমার মেয়ে কই? আসে না কেন? পাত্র অপেক্ষা করতেছে, কাজেই বসে আছে। আমি কি করবো এখন? সুহা বেগমের মাথায় হাত। হৃদিতা পার্লার থেকে কোনো মেয়ে আনতে দেয়নি, বলেছে সে নিজেই সাজবে। রুবাইদা বলেছে সে সাজিয়ে দেবে। তখন হৃদিতা জানালো সে আগে শাড়ি পরবে, তাই সকলে যেন রুমের বাইরে যায়। সে যে ভেতরে ঢুকলো, আর বের হওয়ার কোনো নাম ছিল না। অবশেষে উপায় না পেয়ে যখন দরজা ভেঙে ঢুকলো সবাই, তখন দেখতে পেল পুরো রুম খালি। শাড়ি গহনা সব আগের জায়গাতেই পড়ে আছে। জানালা দিয়ে একটা শাড়ি বাঁধানো, রেলিংয়ের সাথে বাঁধানো একেবারে নিচ পর্যন্ত। বুঝতে পারল এদিক দিয়েই চলে গেছে হৃদিতা। কেউ কোনো সুরাহা করতে পারল না যে ঠিক কী কারণে হৃদিতা এভাবে বিয়ের দিন চলে গেল। হৃদিতার বিয়ের শাড়ির নিচে একটা কাগজ চাপা দিয়ে রাখা ছিল, আমায় ক্ষমা করে দিও আপু, তোমার সোনামণি নিরুপায় ছিল। যেটাতে লেখা ছিল। এদিকে জায়ান ভীষণ বিরক্ত হয়ে বসে আছে। একে তো সংসেজে বিয়ে করতে এসেছে নিজের পছন্দের বাইরে একটা মেয়েকে, তার জন্য আবার এত অপেক্ষা। উফ, জাস্ট নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। আজকে বোধহয় তার সারা রাত সিগারেটের ধোঁয়াতেই নিজেকে বিলীন করে দিতে হবে। এই মেয়ের সাথে থাকবে কি করে একদমে? লোক লজ্জার ধার না ধরে এবার ফোন হাতে নিল জায়ান। এভাবে বসে থাকতে ভালো লাগছে না তার। ফোন ওপেন করতেই দেখতে পেল একটা মেসেজ এসেছে, খুব বেশি সময় আগে না। এ কি, মেয়েটা তাকে ওই রুম থেকে এই রুমে মেসেজ পাঠাচ্ছে বিয়ের জন্য রেডি না হয়ে? মেজাজ তুঙ্গে উঠে গেল জায়ানের, কিন্তু মেসেজটা দেখেই দারুণ ঝটকে খেল সে। আপনাকে হয়তো ভালোবাসিনি, তবে স্বপ্ন বুনেছিলাম। কারো মনে কষ্ট দিয়ে স্বপ্ন ভঙ্গ করা বোধহয় খুব একটা ভালো জিনিস না। আপনাকে কোনো বদয়া দিচ্ছি না আমি, তবে কাউকে এতটা হেয় করা ঠিক না, এত অপমান করা ঠিক না। আমরা বলতে তো পারি না, তাই না, যে কখন কারো প্রতি করা অপমান আমাদের নিজেদের দিকে ফিরে আসবে? কে জানে, ঠিক যেমন করে আপনি আমার স্বপ্ন ভাঙলেন, তেমন করে অন্য কেউ আপনার স্বপ্ন ভাঙবে কিনা কে জানে। মানসিক অশান্তিতে যাই ছটফটানি আমি ছটফটিয়েছি, সেটা কখন আবার আপনার ছটফটাতে হয় কিনা কে বলতে পারে এসব, বলুন তো। যাই হোক, আমি বিয়েটা করছি না, চলে যাচ্ছি। আমার পরিবারের লোকদের মুখের দিকে তাকিয়ে বিয়ে ভাঙার কথা আমি বলতে পারিনি, কিন্তু এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনার মতো একটা মানুষের সাথে সংসার করা একদমই সম্ভব না। জায়ান খুশি হলো ঠিকই, তবে কোথাও যেন একটা অপমানের ছায়াও পেল। মেয়েটা কি বললো তার মতো একটা মানুষের সাথে সংসার করা সম্ভব না? এত বড় সাহস মেয়েটার! তার কথা তাকে ফেরত দিয়ে গেল। প্রচণ্ড ইগোতে লাগলো জায়ানের। যাই হোক, তবুও যে এই মেয়েকে বিয়ে করতে হবে না সেটাই অনেক। এদিকে রুবাইদা তার চাচা চাচির মুখের দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। রীতি তার হাবে ভাবে সে বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা ছিল, কিন্তু বলতে চাইলেও বলতে পারেনি, কারণ হৃদিতা তো স্বীকার করেনি কিছু। আর এখন তো ওই সম্পর্কে এই অবস্থায় কাউকে কিছু বলার প্রশ্নই আসে না, সে নিজেই বকুনি খাবে। পাত্রপক্ষকে এখন কি জবাব দিমু আমি? সাজিদ, মেয়ে বিয়ে করতে আইসা ছেলে খালি হাতে ফিরব? শাকিল মির্জা মাথায় হাত দিয়ে কেঁদে উঠলেন নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে। সাজিদ মির্জা কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর থমথমে কণ্ঠে বললেন, রুবাইদা, বিয়ের জন্য তৈরি হ। রুবাইদা দু কদম পিছিয়ে গেল কথাটা শুনে। কি সুন্দর সে এটা! আব্বু প্লিজ এই কথা বলো না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা তোমার? ছেলের পরিবার যথেষ্ট ভালো। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাথে যে এরকম উচ্চবিত্ত একটা পরিবার সম্পর্ক তৈরি করতে চাইছে সেটাই অনেক বেশি। আর ছেলে ছেলে তো রাজপুত্র ছাড়া কিছুই না। আমি পারবো না আব্বু, দয়া করো। কিসের দোয়া? তোমারে কি কাইটা পানিতে ভাইসা দিতেছি? না, পারার মতো কিছু হয় নাই। শাড়ি পরবা, গহনা পরবা, তোমার আম্মু তোমারে সাজিয়ে দেব, ব্যাস সোজা চলে আসবা বিয়ে করতে। আব্বু প্লিজ, আমি বিয়েটা করতে পারবো না, প্লিজ জোর করো না। সাজিদ মির্জা রাগের বশবর্তী হয়ে মেয়ের গায়ে হাত তুলে দিলেন। কি পেয়েছিস তোরা দু বোন? হ্যাঁ, মির্জা বংশের মান ইজ্জত ডুবাবি?
ধনী না হতে পারি, কিন্তু একটা সম্মান আছে আমাদের সমাজে। তুই বিয়ে করবি নাকি বাসা থেকে বের হয়ে যাই বল? আহ সাজিদ, মেয়ের গায়ে হাত তুলছিস কেন? দোষ রীতির, রুবির তো না। রুবির কি ছেলে পছন্দ নাকি পছন্দ না সেটা কি জানা হয়েছে আমাদের? অপছন্দ হওয়ার কি আছে ভাইয়া? জায়ানের মতো ছেলে মেয়ের জামাই হিসেবে পাওয়ার আশাও তো আমি করি নাই। কেউ বলতে পারবে জায়ানের ঠিক কোন যোগ্যতা নাই? রীতি এমন একটা কাজ করবে আমি দুঃস্বপ্নেও ভাবি নাই। জায়ানের মধ্যে একটা ছেলেকে বিয়ে করতে আপত্তি জানালো সে, আর আপত্তি যখন আসে তখন আগে বলতে পারলো না। ছেলে তো আর আজকে দেখে নাই, এখন বড় বোনের দেখা দেখি ছোট বোনও বাহানা শুরু করছে, জানলে বিয়ে করবে না। আরে বিয়ে না করার মতো আছে কি ওই ছেলের, আমি জানতে চাই। আর তাছাড়া ছাড়া এখানে এখন পরিবারের সম্মান বাঁচানোর প্রশ্ন সকলের আগে। সম্মান বাঁচাতে গিয়ে একজনের জন্য আরেকজন কেন ভুগবে? তুমিও মেয়ের সাথে তাল মিলাচ্ছ ভাইয়া। আরে এখানে ভোগান্তির কি আছে আমি তো এটাই বুঝি না। আমরা কি মেয়েরে যে সেই ঘরে বিয়ে দিতেছি? মদ গাঁজা খাই এমন ছেলের কাছে বিয়ে দিতেছি? ওদিকে পাত্রপক্ষ থেকে তারা আসলো মেয়ে নিয়ে যাওয়ার। সাজিদ মির্জা চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকিয়ে তার স্বরে বললেন, চুপচাপ তৈরি হয়ে আসো, একটা কথাও আর না। রবির আম্মু, তোমার মেয়ের সাথে থাকো, তাকে একা ছাড়বা না। যেই কাজ রিদি করছে একই কাজ রবি করুক আমি চাই না। এখন আর কারোর উপরই বিশ্বাস নেই আমার। ভাবি, আপনি থাকেন এখানে, আমি ওই দিকে গেলাম। ভাই আসো আমার সাথে। শাকিল মির্জা রুবাইদার দিকে তাকিয়ে কিছু একটা বলতে নিলেন। নিজের মেয়ের জন্য ভাতিজির ওপর এমন জোর জবরদস্তি ভালো লাগছে না ওনার। কিন্তু উনি কিছু বলার আগেই রিদিতার আম্মু নাজিয়া আক্তার বললেন, আপনি আর কিছু বলতে আইসেন না। এছাড়া আর কোনো উপায় রাখে নাই আপনার মেয়ে। মুখ দেখানোর জায়গা রাখলো না আর। এখন রুবির শেষ ভরসা। আপনি চলে যান ভাইয়া, আমরা রুবিকে নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যেই। শাকিল মির্জা চলে গেলেন। সাজিদ মির্জা তো আরো আগেই। এখন কেবল রুবাইদা আর তার মা চাচি নিয়ে রোমে। আম্মু পায়ে পড়ি, আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। আমার সাথে জোর করো না প্লিজ আম্মু, বিয়ে তো জোর করে হয় না। সামিয়া বেগম যেন কোনো কথাই শুনতে পেলেন না। নাজিয়া আক্তারের দিকে তাকিয়ে বললেন, ভাবি, শাড়িটা হাতে দেন আমার। রুবাইদা হাউমাউ করে কেঁদে উঠল। শত অনুরোধ, শত আকুতি মিনতির দাম কেউ দিল না। নিজের মতের বিরুদ্ধে এক একজন তাকে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। রুবাইদা কেবল কাছে আর নিহালের কথা ভাবছে। একটু আগেই নিহালের দেওয়া শাড়ি পরে ছবি তুলে পাঠিয়েছে নিহালকে। নিহাল ছবি দেখে কি বলেছে সেটা আর জানা হলো না তার। নিহাল যখন শুনবে তার রুবি অন্য কারো, তখন কি করবে সে? ভাবতেই ভয়ে শিগরিল শিউরে উঠল রুবাইদার। সারা জীবনের কান্না বোধ হয় আজকেই কেঁদে নিচ্ছে রুবাইদা। কবুল বলতে যথেষ্ট কষ্ট হয়েছে তার, কারণ কান্নার চোটে সে কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না। তার অতিমাত্রার কান্নার সন্দেহের কারণ হয়ে উঠেছিল অনেকেরই, কিন্তু এটা সেটা বলে কাটিয়ে দিয়েছে রুবাইদার পরিবার। এদিকে জায়ান মোটামুটি ভালোই খুশি, কারণ সে যাকে বিয়ে করতে চেয়েছে তাকেই বিয়ে করেছে। রিদিতা বিয়ে না করার কারণে বিনিময়ে রুবাইদাকে পেয়ে যাবে, এটা জায়ান ভাবতেই পারেনি। গাড়িতে করে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে রুবাইদা। তার পাশে জায়ান বসে আছে। রুবাইদার কান্না এখনও চলমান। সেদিকে নজর অনেক আগের থেকেই ছিল জায়ানের। এবার মুখ ফুটিয়ে কথা বলার প্রথম উদ্যোগটা জায়ানই নিল। রুবাইদা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তুমি আমাকে বলতে পারো ফ্রিলি। রুবাইদা জায়ানের কথায় গুরুত্ব দিল না, আগের মতোই কান্না করতে লাগলো। জায়ান ভাবলো হয়তো পরিবারের জন্য অনেক বেশি খারাপ লাগা কাজ করছে মেয়েটার, তাই এরকম কাছে তার উচিত মেয়েটাকে এখন সান্ত্বনা দেয়া, মেয়েটার কান্না থামানো। সেটা ভেবে জায়ান রুবাইদার হাতে কেবল হাত রাখলো। এতেই এক লাফে জানালার সাথে এঁটে গেল রুবাইদা। রুবাইদার লাফ দেখে জায়ানও লাফিয়ে উঠল। রুবাইদা, আর ইউ ওকে? আর ইউ ফিলিং সিক অর মিসিং ইউর ফ্যামিলি? রুবাইদা জানালা দিয়ে বাইরে তাকালো, গাড়ির দরজার দিকে ফিরে গেল একেবারে। এরপর মুখ চেপে কাঁদতে লাগলো। আচ্ছা, নিহাল কি করছে এখন? নিশ্চয়ই এতক্ষণে তাকে এত মেসেজ দিয়ে ফেলেছে। রুবাইদা মেসেজ ব্যাক না করায় আরও বেশি অস্থির হয়ে উঠেছে বোধ হয়। পাগল পাগল ব্যবহার করছে কি? হতে পারে রুবাইদার সাথে একটু কথা না বলেই তো ছেলেটা পাগল হয়ে যায়। আচ্ছা,
নিহাল আবার রুবাইদার বাসায় চলে গেল না তো? রাগে দুঃখের যন্ত্রণায় নিজের চুলে টান দিচ্ছে রুবাইদা। তার সব অসহ্য লাগছে। সব দুটো মানুষের ওপর তার সবচেয়ে বেশি রাগ হচ্ছে। এক হচ্ছে রিদিতা, যে কিনা স্বার্থপরের মতো তাকে বিপদে ফেলে চলে গেল। আরেকজন পাশে বসে থাকা এই লোক জায়ান। তার বাপ চাচা বলল তাকে বিয়ে করার জন্য, আর এই লোকও রাজি হয়ে গেল। একজনকে বিয়ে করতে সে স্বেচ্ছায় আরেকজনকে কি করে বিয়ে করতে পারে একটা মানুষ? যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার জন্য কি কোনো অনুভূতি নেই? মানে বিয়ে করার জন্য মেয়ে একটা পেলেই হলো। ঘণ্টাখানেকের মধ্যে জায়ানের বাড়ি পৌঁছে গেল গাড়ি। বাড়িটা একটু বেশি বড়, বোঝাই যাচ্ছে তাদের আর্থিক অবস্থা কতটা সচ্ছল। তবে সেই সবের দিকে ফিরেও তাকাচ্ছে না রুবাইদা। মাথা নিচু করে হেঁটে চলেছে রুবাইদা, চোখে এখনো পানি টইটুম্বর। ৩-৪টা মেয়ে মিলিয়ে নিয়ে গেল রুবাইদাকে একটা রুমে। তার লাগেজ নিয়ে সেই রুমে পাঠিয়ে দিল একজন সার্ভেন্টকে। লাগেজ তার রুমে নিয়ে রাখার পর মেয়েরা রুবাইদাকে বসিয়ে দিয়ে গেল বিছানায়। যেরকমটা হওয়া উচিত সেরকমই। ফুলে সাজানো রুম, ফুলে সাজানো বিছানা, ফুলে সাজানো সব কিছু। নানান ফুলের ঘ্রাণে মম করছে পুরো ঘর। রুবাইদা এক পলক পুরো রুমের দিকে নজর বোলালো, তারপর হু হু করে কেঁদে উঠল। হঠাৎ করে দরজা লাগানোর শব্দে কান্না বন্ধ করল রুবাইদা। চোখ তুলে তাকালো না সামনে, কারণ জানে কে এসেছে। এই মানুষটাকে দেখতে তার বিন্দুমাত্র ইচ্ছে করছে না। জায়ান রুবাইদার দিকে কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থেকে বিছানার দিকে এগিয়ে আসলো। রুবাইদা পা দিয়ে খামছে ধরল বিছানার চাদর। লোকটা সামনে এগোচ্ছে কেন? জোর করবে না তো আবার? না, সে তাহলে মরেই যাবে। নেহাল ছাড়া সে আর অন্য কারোর স্পর্শের কথা ভাবতেই পারে না। আর যদি এমনটা হয়ও, তবে সে আজ রাতে নিজেকে শেষ করে দেবে। কাল ভোরের আলোর মুখ দেখবে না, কারণ এই মুখ নিয়ে সে নিহালের সামনে দাঁড়াতে পারবে না। রুবাইদা, আই ফিল আনকমফোর্টেবল ফর সামথিং। রুবাইদা কোনো জবাব না দেয়। জায়ান বিরক্ত হলো। প্রশ্ন জিজ্ঞেস করেও কিছু না বলে এভাবে নাক টেনে কান্না করার কোনো মানে হয়? জায়ান আর অপেক্ষা করল না, সোজা ওয়াশরুমে চলে গেল। রুবাইদা বিছানা থেকে নেমে গেল, দ্রুত পায়ে হেঁটে নিজের ফোন হাতে নিল। ফোন অন করেই দেখতে পেল নিহালের অনেকগুলো মেসেজ আর ৩৫টা কল। মেসেজগুলো পড়ল রুবাইদা। সবগুলো মেসেজের সারমর্ম হলো রুবাইদা ফোন কেন ধরছে না, তার কোনো সমস্যা হয়েছে কিনা এইসবই। রুবাইদা ফোন বুকে চেপে কেটে দিল আবারও। মেয়েটা কাছে, ঘন ঘন কাছে। এই কান্নার সমাপ্তি না জানি কোথায়। বিড়বিড় করে বলল, আমাকে নিয়ে যাও নিহাল, প্লিজ নিয়ে যাও। আমি থাকতে পারবো না এই মানুষটার সাথে, পারবো না থাকতে। এখন কি অবস্থা বাসার? আব্বু কি খুব কাঁদছে? আম্মু, চাচা কিংবা চাচি কি করছে এখন সবাই? পাত্রপক্ষকে কি বলে ফেরত পাঠিয়েছে? পাত্রপক্ষ কি ফেরত গিয়েছে? নাকি রুবিকে তো জায়ানের পছন্দ ছিল, নাকি রুবির সাথে জায়ানের বিয়ে হয়েছে? বলে অবশ্যই একদিক থেকে ভালোই, কত বড় ঘরে রুবির বিয়ে হবে। জায়ান যেহেতু রুবিকে পছন্দ করে, তাহলে বিয়ের পরে তাকে সুখী সুখী রাখবে, নিশ্চয়ই রাখবে। আর সবচেয়ে বড় কথা হলো রুবির বিয়ের জন্যও তো টাকা লাগতো। চাচার অবস্থাও যে খুব একটা ভালো না, অন্তত আব্বুর জায়গা বিক্রির টাকা ফেলা গেল না, এটাই বা কম কিসের? কিন্তু আমি আমি কি করে আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে না জানি সকালে সবাই কতটা ভুল বুঝেছে। কিন্তু আমি কি করতাম? যার নামের লোকটার সাথে কি করে ঘর বাঁধতাম আমি? আমার কাছে আর কোনো উপায়ও তো ছিল না। কেন এমনটা হলো আমার সাথে? কেন? আপন মনে এসব কথা আওড়ে গেল হৃদিতা। তারপর খানিকটা উঁচু স্বরে বলল, আমি আপনাকে ঘৃণা করি জায়ান। হেট ইউ। আর কখনো আমাদের দেখা না হোক, কখনোই না। হাত দিয়ে মুখ থেকে কাছে হৃদিতা। সামনে কোনো পথ দেখছে না সে। কি করবে এখন? বাসা থেকে তো চলে এসেছে, কিন্তু এখন কোথায় যাবে সে? কিভাবে কি করবে সে? ট্রেন ছুটছে নিজের গতিতে। বেশ রাত এখন, যাত্রী খুব আহামরি একটা দেখা যাচ্ছে না। হৃদিতা জানালার পাশে বসে কেঁদে যাচ্ছে। এর মধ্যেই শুনতে পেল ব্যঙ্গাত্মক কণ্ঠে বলা একটা কথা, ফ্যাত ফ্যাত করে চোখের পানি আর নাকের সর্দি একাকার করার জায়গা কি আর কোথাও ছিল না? একেবারে টেনে বসেই করতে হলো, তাও আবার আমার সহযাত্রী হয়ে। জায়ান ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে কান্না থামিয়ে দিল রুবাইদা। একটু আড়াল করে নিজের চোখের পানি মুছে নিল। এরপর ফোনটা সযত্নে নির্দিষ্ট স্থানে রেখে দিল। লাগেজ খুলে নিজের জামাকাপড় সমেত প্রয়োজনীয় যত জিনিস আছে সব বের করে জায়ানের দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। রুবাইদা চলে যাওয়ার পানে জায়ান তাকিয়ে রইল কিছুটা সময়, তারপর চিন্তিত মুখে বিছানায় গিয়ে বসল। তার মনের মধ্যে একটা প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছে, মেয়েটার কান্না অস্বাভাবিক নয় কি?
এই অস্বাভাবিক কান্নার কারণ জায়ান কিছুতেই উদ্ঘাটন করতে পারছে না। মেয়েটা কি মেন্টালি ডিস্টার্ব কোনো কারণে, নাকি বিয়েটার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? কথাটা ভাবতেই জায়ানের হৃদয় কুঁচকে গেল। ইচ্ছের বিরুদ্ধে কেনই বা হবে? জায়ানের তো মনে হয় না তাকে অপছন্দ করার মতো কোনো কারণ আছে। সে অন্তত নিজেকে নিয়ে হাইলি স্যাটিসফাই। তবে কি এই মেয়েটা এমন করছে কেন? জায়ান আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখল। তাকে দেখে অপছন্দ হওয়ার কোনো কারণ থাকতেই পারে না। কেবল একটা কারণেই তাকে অপছন্দ না হতে পারে, সেটা হলো যদি মেয়েটা ইতিমধ্যেই কাউকে পছন্দ করে থাকে। এই কথাটাই জায়নের মস্তিষ্ক নাড়িয়ে দিল। মেয়েটা কি তবে আগে থেকেই কাউকে পছন্দ করে? জায়নের চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটল দরজা খোলার শব্দে। রুবাইদা মুখ মুছতে মুছতে বের হচ্ছে টাওয়াল দিয়ে। টাওয়াল রেখে পেছন ফিরতে দেখতে পেল জায়ান তার দিকে তাকিয়ে আছে। রুবাইদা অস্বস্তিতে পড়ে গেল, তবে তার অস্বস্তি নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই জায়ানের। ডু ইউ লাভ সামওয়ান এলস? রুবাইদা চমকালো, সাথে করে খুশিও হলো। জায়ান তবে ব্যাপারটা ধরতে পেরেছে। ভালোই হয়েছে তাহলে। জায়ানকে ব্যাপারটা খুলে বলা যাবে। কিন্তু মুহূর্তের মধ্যেই রুবাইদার এই চিন্তা উল্টো দিকে মোড় নিল। যদি জায়ান রুবাইদার বাবাকে এই কথাটা বলে, তাহলে যদি হিতে বিপরীত হয়ে যায়, এ লোককে সে কতটাই বা চেনে, ভালো নাকি খারাপ সেটা বুঝবে কি করে? যদি লোকটা খারাপ প্রমাণিত হয়, না, এই লোককে সত্যিটা বলা যাবে না। বললেও এই লোক তাকে কোনো সাহায্য তো করবেই না, বরং নিহালের ক্ষতি করার চেষ্টা করবে। কখনো নিজের বিবাহিত স্ত্রীকে তার প্রেমিকের হাতে কোনো স্বামী তুলে দেবে? তাহলে সে কি করে বোকার মতো ভাবলো জায়ানকে নিহালের কথা বলবে, আর জায়ানও মেনে নেবে? আই আস্কড ইউ সামথিং। রুবাইদার এবার মেজাজ গরম হলো। এই জায়ানের কি বাংলা বলতে কষ্ট হয় নাকি? কথায় কথায় ইংরেজি কেন বলতে হবে? ইংরেজের বাচ্চা কোথাকার? জায়ান রুবাইদার দিকে তাকিয়ে এবার বিরক্তি নিয়ে বলল, তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা কি আমাকে বলবে? যাক, এবার একটু বাংলায় কথা বলেছে। রুবাইদা বুঝতে পারল এবার অন্তত তার কিছু বলা উচিত। জায়ান এতক্ষণ যাবৎ অনেক প্রশ্নই করে ফেলেছে তাকে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পায়নি। এবারেও যদি রুবাইদা চুপ থাকে, তবে সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে। আর তাছাড়া এমনিতেও জায়ান তাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। এই সন্দেহ আর বাড়ানো যাবে না, নয়তো সে যেই পরিকল্পনা করেছে সেটা বাস্তবায়ন করতে পারবে না। আমার কোনো প্রবলেম নেই। অবশেষে মুখ দিয়ে কথা ফুটল। আমি তো তোমাকে বোবা ভেবে ভয় পাচ্ছিলাম। রুবাইদা অপমানিত বোধ করল। এটা কেমন ধরনের কথা? রাগে রুবাইদা চুপ করে রইল। জায়ান তাই পুনরায় জিজ্ঞেস করল। জায়ান ছোট ছোট চোখ করে রুবাইদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার যদি কোনো প্রবলেম না থাকে, তবে এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? এমন ব্যবহার করছো আমার সাথে যেমন আমি কোনো বাঘ বা ভাল্লুক। ওই সময় তোমাকে সান্ত্বনা দিতে একটু হাত ধরতে গিয়েছিলাম, যেভাবে লাফিয়ে উঠলে আমি তো নিজে ভয় পেয়ে লাফিয়ে উঠেছিলাম তোমার লাফানো দেখে। হাত ধরা বাদ দাও, এই যে তোমাকে এ পর্যন্ত কতগুলো প্রশ্ন করে ফেললাম, তুমি তো কোনোটা জবাব দিলে না। তাহলে আমি কি এটা ভাবতে পারি না যে তোমার আমাকে পছন্দ নয়, কারণ তুমি অন্য কাউকে ভালোবাসো? আমার জীবনে আর কেউ নেই। জায়ান ছোট ছোট চোখ করে রুবাইদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আর ইউ শিওর? জি। তবে আমাকে পছন্দ না করার কারণ কি? আমি এমন কোনো কথা বলিনি, আপনি নিজে নিজে ভেবে নিচ্ছেন। তাহলে তুমি গাড়িতে এমন করলে কেন তোমার হাত ধরতে যাওয়ায়? আমার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল না। ছিল কি? আপুর সাথে ছিল। আপনাকে আমি দুলাভাইয়ের নজরে দেখে এসেছি এতদিন। এখন হুট করে যদি আপনার সাথে আমার বিয়ে হয়ে যায়, তাহলে সেই বিয়েটা মানতে কি আমার সময় লাগবে না? জায়ান বুঝদারের মতো মাথা নাড়ালো। মেয়েটার কথায় যুক্তি আছে। সো নাও হোয়াট ডু ইউ ওয়ান্ট? ওকে, আমি এখনই আপনার সাথে ফ্রি হতে পারবো না। আমার কিছু সময়ের প্রয়োজন। আমাকে কয়েকটা মাস, মানে কয়েকটা দিন সময় দিন, তাহলেই চলবে। অ্যাজ ইউ উইশ। তুমি কাউচে ঘুমিয়ে পড়ো। সরি টু সে, আমি এত ফর্মালিটি মেনটেন করতে পারি না। যা বলার অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড বলে দে। এবার কে কি ভাবলো আমার যা আসে না। অ্যাকচুয়ালি আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। আর আমি এতটাও ছাড় দেওয়ার মতো মানুষ নয় যে নিজের পছন্দ অপছন্দের কথা বলতে সংকোচ বোধ করব। যেটা আমার পছন্দ না সেটা মুখের উপর বলে দেয়। তাই টিপিক্যাল হাজব্যান্ডের মতো বউয়ের কথা চিন্তা করে তাকে বিছানায় শুতে বলে আমি কাউচে শুতে পারবো না। সো প্লিজ।
কথাটা শেষ করেই জায়ান হাত দিয়ে কাউচের দিকে ইশারা করে দিল রুবাইদাকে। রুবাইদা ফোন হাতে নিয়ে কাউচে গিয়ে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। এদিকে বিছানায় থাকা ফুলগুলো হাত দিয়ে ঝেড়ে নিচে ফেলে দিল জায়ান। তারপর একটা বালিশ নিজের মাথার নিচে, আরেকটা বালিশ তার হাতে জড়িয়ে ধরে রুবাইদার বিপরীত পাশে ফিরে গেল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল জায়ান। তবে যতবারই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে ততবারই একটা কথা মাথায় নাড়াচাড়া করছে বারবার। আপনার মতো মানুষের সাথে আমার সংসার করা সম্ভব না। হাতের বালিশ ছেড়ে দিয়ে এপাশ ওপাশ করছে জায়ান। কি আশ্চর্য, রুবাইদা তার কাছ থেকে স্পেস চেয়েছে, সেটা দিতে তার এতটুকু সময় লাগলো না, দুবার ভাবলও না। এমনকি এখনও নিজের বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও রুবাইদার থেকে দ্রুত বজায় রেখেই শুয়ে পড়েছে বাসর ঘরে আরামসে। কোনো সমস্যাই হচ্ছে না তার। তাহলে রিদিতার এই কথাটা নিয়ে মনটা এত খচখচে করছে কেন তার? এর কারণ কি? শুধুই কি ইগো? জায়ান ঘুমোতে না পেরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আর এক মনে বলে গেল, আমাদের আবারও দেখা হোক মিস হৃদিতা তাসনিম, আবারও দেখা হোক। আমাকে অপমান করে কেউ চলে যাবে আর আমিও তাকে যেতে দেব, সেটা কখনোই হতে পারে না। তোমাকে অন্তত একবারের জন্য হলেও আমার সামনে আমি চাই। এদিকে রুবাইদা এতক্ষণ যাবৎ জায়ানকে মনে মনে অনেক গালিগালাজ করে ফেলেছে। কেমন বিরক্তি করে একটা মানুষ, কি ঠোঁট কাটা। কেমন করে বলে দিল রুবাইদাকে কাউচে শুয়ে পড়তে। রুবাইদা আপন মনে বলতে লাগ, আরে মিয়া, ওই তুই বিছানা ছাড়া ঘুমোতে পারিস না, তো আমি কি পারি? এই কথাটা একটাবার ভাবলি না? এই মানুষটার সাথে আপু থাকতোটা কি করে? ভালোই হয়েছে আপু চলে গিয়েছে। আচ্ছা, আপু আসলেই কেন চলে গেল? আপু সেদিন হুট করে গায়ের রং নিয়ে পড়েছিল কেন? তবে কি লোকটা আপুকে কিছু বলেছিল? এই জন্যই কি আপু চলে গেল, নাকি অন্য কিছু? অবশ্য গায়ের রং নিয়ে যদি কিছু বলেও থাকে তবু আমি অবাক হব না। একটু আগেই তো আমাকে বোবা বলে অপমান করলো। কি শয়তান লোক! না, পুরোপুরি শয়তানও বলা যায় না। আমি তো ভেবেছিলাম আজকে রাতেই বোধহয় আমার উপর ঝাঁপিয়ে পড়বে। কই, এমনটা তো কিছুই হলো না। উল্টো আমি যতদিনে স্পেস চাইলাম আমাকে দিয়ে দিল। চাইলেই তো পারতো জোর করে অধিকার খাটাতে, খাটালো না তো। আল্লাহ বাঁচিয়েছো আমাকে। আল্লাহ, আর কয়েকটা দিনের জন্য বাঁচিয়ে নাও। আমি সত্যিই পারবো না এই লোকের সাথে সংসার করতে। এই কয়েক মিনিটেই বিরক্ত হয়ে গেছি, আর পুরো জীবন। নিজের সাথে নিজেই কথা বলতে বলতে ফোন হাতে নিল রুবাইদা। এরপর নিহালকে ছোট্ট করে একটা মেসেজ পাঠিয়ে দিল। অসম্ভব। চিন্তা করো না নিহাল, আমি ভালো আছি, কোনো সমস্যা হয়নি। আপুর বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই কথা বলতে পারিনি। প্লিজ আজকে রাতটা পাগলামো করো না। আজকে কথা বলতে পারবো না। কালকে সকালে আমি ফোন দেবো তোমাকে, বাকি কথা পরে হবে। গুড নাইট, আই লাভ ইউ। মেসেজ দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুবাইদা। তাকে ভাবতে হবে আরও নিজের করা পরিকল্পনা নিয়ে। সবচেয়ে বড় ভয় ছিল জায়ানকে নিয়ে। গায়ের জোর দিয়ে না, আবার স্বামীর অধিকার খাটাতে চায়। যেহেতু এই দিক থেকে বেঁচে গিয়েছে তাহলে সবচেয়ে বড় চিন্তাই শেষ। এখন কেবল সঠিক সুযোগের অপেক্ষা। কিন্তু রুবাইদা কি পারবে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে? ধরা পড়ে যাবে না তো আবার? এইমাত্র বলা কথাটা নিশ্চয়ই খোঁচা মেরে বলা একটা কথা। আর এই খোঁচাটা কে দিল সেটা দেখার জন্যই অশ্রুসিক্ত নয়নে রিদিতা পাশে ফিরে তাকালো। রিদিতার তাকানোর কয়েক মুহূর্ত পরেই ছেলেটি বিপরীত দিকে মাথা ঘুরিয়ে নিল। তারপর নিখাত বিরক্তি মাখা কণ্ঠে বলল, এত কান্না কেউ কিভাবে কাঁদতে পারে রে বাবা? সে কিভাবে সর্দি নাক বেয়ে পড়ছে, ওয়াক! রিদিতা চোখ মুখ মুছে নিল। এখন আর কান্না পাচ্ছে না তার, বরং রাগ উঠছে। পাশে বসে থাকা ছেলেটির উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, আপনি? রিদিতা কথা শেষ করার পূর্বে ছেলেটি এবার দাঁতের মাড়ি সমেত সবগুলো দাঁত বের করে ডান হাত সামনে এগিয়ে কর্মমর্ধন করার ভঙ্গিতে একটা হাসি দিয়ে বলল, আমি শুদ্ধ শুদ্ধ রহমান, নাইস টু মিট ইউ। রিদিতা তবদা খেল। এইমাত্রই তো নাক সিটকিয়েছে ছেলেটা, এখনই হাত বাড়িয়ে বলছে নাইস টু মিট ইউ। পাগল টাগল নয় তো আবার? এত রাতে পাগলের পাল্লায় পড়লে তাকে বাঁচাবে কে? কথাটা ভাবতেই রিদিতা চুপসে গেল। চুপচাপ জানালার বাইরে তাকালো আবার, তবে এবার আর কাঁদল না। এক্সকিউজ মি, এই যে কাঁদুনি বুড়ি। রিদিতার কান সতর্ক হলো। তাকে কাঁদুনি বুড়ি বলল অপমান, ঘোর অপমান। তবে পাগলের ভয় পেয়ে রিদিতা এখনও চুপ করেই রইল। আপনার কি টিস্যু লাগবে? ওড়না দিয়ে আর কত মুছবেন বলুন? ওড়নার তো অবস্থা খারাপ করে ফেলেছেন। রিদিতা এবার আর চুপ করে থাকতে পারল না। মুখোমুখি তাকালো শুদ্ধ নামের ছেলেটার।
চোখে চোখ রেখে এবার কথা বলতে হবে। কি পেয়েছেটা কি তাকে? যেমন মন চায় তেমন অপমান করে চলে যাবে আর সে চুপচাপ বসে থাকবে? কখনোই না। রিদিতা শুদ্ধর চোখে চোখ রাখার সাথে সাথেই শুদ্ধ চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রিদিতা সেসব নিয়ে ভাবল না, বেশ আক্রোশ নিয়ে প্রশ্ন করল। আপনার সমস্যাটা কি বলুন তো? বিরক্ত কেন করছেন আমায়? নাকি একা মেয়ে পেয়ে সুযোগ খুঁজতে এসেছেন? শুদ্ধ এমনভাবে মুখটা হা করল যেন এত ভয়ানক কথা সে ইহজীবনে আর শোনেনি। কি সর্বনাশ, কি সর্বনাশ! মানুষের সাহায্য করতে গেলে এমন কথা কেউ বলে? এজন্যই বলে কারোর উপকার করতে নেই। তা কোন উপকারটা করে আপনি আমায় উদ্ধার করেছেন একটু কি জানতে পারি? একটু কেন জানবেন? জানলে বেশি করে জানবেন। পৃথিবীতে কোনো কিছুই একটু জানা ভালো না। এটুকুতে সন্তুষ্টি রাখা মোটেই উচিত না। স্বপ্ন হতে হবে বড়, চোখ থাকতে হবে সবসময় উপরের দিকে। তবেই জীবনে সাফল্য আসবে। শুনুন, আমি জীবনে ভালো কিছু করতে হলে শুদ্ধর কথা শোনার মতো ধৈর্য রীতিতার কুলোয়নি। এর আগেই দাঁতে দাঁত পিষে রীতিতা বলল। আপনার যদি জীবনমুখী উপদেশ দেওয়া শেষ হয় তবে আসল কথাটা বলবেন কি? ঠিক কি করে আপনি আমার উপকার করলেন? ও হ্যাঁ, উপকার নিয়ে কথা হচ্ছিল। এই তো, এখনই তো উপকারটা করতে নিচ্ছিলেন। এই তো, এখনই তো উপকারটা করতে নিচ্ছিলাম। আপনি দিলেন আর কোথায় বলুন? শুনুন, কখনো কারোর কোনো উপকারকে ছোট করে দেখতে নেই। জীবনটা অনেক বড়। জীবনে অনেকের সাথে চলতে হয়। কখন কার উপকারের প্রয়োজন লেগে যায় এটা তো আপনি দয়া করে উপকারটা কি করেছেন বলবেন? এই যে টিস্যু, এই টিস্যুর প্যাকেটটার দাম কত জানেন? 10 টাকা। আপনি কে হন আমার বলুন তো? কিংবা কি এমন উপকার করেছেন আমার যে আমরা পকেট থেকে মূল্যবান 10 টাকা খরচ করে কেনা টিস্যুর প্যাকেট থেকে একটা টিস্যু আপনাকে দিব? কোনো উপকার করেছেন আমার? করেননি তো। উল্টো আমার পাশে বসে এতক্ষণ যাবৎ ফ্যাত 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 করছেন। তবু আপনার অন্যার দিকে তাকিয়ে দয়া দেখিয়ে আমি আমার মূল্যবান 10 টাকা দিয়ে কেনা টিস্যুর প্যাকেট থেকে একটা টিস্যু অফার করছি। কারণ আপনার অন্যার আসলেই অনেক বিশ্রী অবস্থা হয়ে আছে। তো এই উপকার কে করতো বলুন তো আমি ছাড়া? পারেন আর অন্য কাউকে? পাবেন আর অন্য কাউকে? রীতিতা দুহাতে মাথা ধরে বসে রইল, বিড়বিড় করে বলল। আল্লাহ মাফ করো, এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আপনি কোথায় যাচ্ছেন? সেটা দিয়ে আপনার কি কাজ? আপনি যাবেন আমার সঙ্গে? কি আশ্চর্য, কি আশ্চর্য! আপনি আমাকে ইনডাইরেক্টলি বব করে বলছেন। আপনার কি মনে হয় আমার কোথাও যাওয়ার জায়গা নেই যে আপনার সাথে যাব? শুনুন, আমার বাসা। আপনি কি বরাবরই এত বাচাল নাকি ইচ্ছে করে একা একটা মেয়েকে পেয়ে এমন বকবক করছেন? শুদ্ধ আবারও মুখ হা করে ফেলল। রীতিতা হতাশ হলো। এই ছেলের কথায় কথায় এমন মুখ হা করে কেন? এর সাথে কথা না বলাই ভালো। তবে না বললেও কি উপায় আছে? রীতিতা তো কোনো কথা শুরু করেনি, এমনকি বলতেও চায়নি। এ ছেলেই তো খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করে। এমন এমন কথা বলে যে রীতিতা চুপ করেও থাকতে পারে না। এই ছেলে টানা 40 মিনিট যাবৎ এই কথা সেই কথা বলেই চলেছে। রীতিতার প্রথম প্রথম চূড়ান্ত বিরক্ত লাগলেও এখন বিরক্তির পরিমাণ কমেছে। এটার কারণ কি রীতিতা জানে না, তবে ঠিক এই মুহূর্তে রীতিতা অনুভব করতে পারছে তার মানসিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। কাঁদতে কাঁদতে যেই অবস্থা সে হয়েছিল, এই ছেলে না আসলে হয়তো আজকে রাতেই তার চোখের পানি সব ফুরিয়ে যেত। আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, অথচ নিজের নামটাই তো বললেন না। রীতিতা তাসিন। এভাবে কাঁদছিলেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারেন। আমি আবার জনদরদি মানুষ। মানুষের সুখে দুঃখে বিপদে ঝাঁপিয়ে পড়ি। তবে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ুন, আমার বিপদ দূর হবে তাহলে। শুদ্ধর মুখটা আবারও হা হয়ে গেল। রীতিতা এবার না পেরে শব্দ করে হেসে উঠল। রীতিতার হাসি সচক্ষে দেখতে পেরে শুদ্ধ মাথা ঘুরিয়ে অন্য পাশে ফিরে গেল এবং রীতিতার অলক্ষ্যে কিঞ্চিত হেসে নিল। খুবই মিহি সে হাসি। রীতিতা হাসি থামিয়ে জিজ্ঞেস করল। ওপাশে ফিরে গেলেন কেন? লজ্জা পেয়েছেন নাকি? শুদ্ধ এবার রীতিতার দিকে ফিরল, এরপর বলল। আপনার মতো এমন নির্দয় মানুষ আমি আমার এই দীর্ঘ 32 বছরে দেখিনি। সবকিছুরই এক্সপেরিয়েন্স থাকা ভালো। এই যে আগে কখনো দেখেননি, এসব দেখে নিলেন, তাতে মন্দ হলো কি? এখন বরং আমাকে আপনি সবসময় মনে রাখবেন, যে কোনো এক নির্দয় ব্যক্তির সাথে আপনার এক রাতে ট্রেনে দেখা হয়েছিল। এই যেমন আমিও তো আপনাকে মনে রাখবো। তাই? তা কি করে
মনে রাখবেন। এই যে এক আলাভোলা হাত পাগলা লোকের সহযাত্রী হয়েছিলাম কোনো এক রাত্রে। শুধু ঠোঁট দুটো চেপে হেসে নিল। সেই হাসি হৃদিতার দৃষ্টিগোচর করল না, একান্ত নিজের কাছে রাখলো শুদ্ধ। তবে হৃদিতার সামনে খুবই অসহায় একটা মুখ তৈরি করলো। ঠোঁট উল্টে ড্যাব ড্যাব চোখে তাকালো। যেই তাকানোতেই হেসে খুন হওয়ার মতো অবস্থা হৃদিতার। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসে, রাতটা নীরব, পরিবেশ শান্ত। এতক্ষণ যাবৎ এই শান্ত পরিবেশের সাথে হৃদিতার অশান্ত মনটা ঠিক মানাচ্ছিল না, তবে এখন মানাচ্ছে। কারণ হৃদিতা তার অশান্ত মনের অস্বস্তি এখন আর টের পাচ্ছে না, বরং আপাতত মনটা বেশ ফুরফুরে। ঠিক যেমন এখনকার সময়ের বাতাসটা। এই ছেলেটা কি জাদু জানে নাকি? নয়তো তার উপস্থিতি এমন মন ভালো করার নাটকীয়র মতো কাজ করবে কেন? প্রথম সাক্ষাৎকারে ভীষণ পাগলাটে মনে হওয়া ছেলেটার বোকা বোকা কথা এবং চাহনির দ্বারাই হৃদিতার মনটা এখন ভালো। কোনো পাগল যদি মন ভালো করতে পারে, তবে সেই পাগলের সাথে সারাক্ষণ বসে বকবক করতেও না নেই হৃদিতার। তবে এই সময়ে এসে হৃদিতা একটা জিনিস উপলব্ধি করলো, ছেলেটা একেবারের জন্য তার চোখে চোখ রেখে কথা বলেনি। কিন্তু কেন? রুবাইদা অবাক হলো বাড়ির মানুষদের সাথে কথা বলে। প্রতিটা মানুষের ব্যবহার তার খুবই অমায়িক লেগেছে। সে কিছুটা চিন্তিত ছিল যে কেমন ব্যবহার পাবে এই বাড়ির মানুষদের থেকে, বিশেষ করে জায়নের মায়ের থেকে। কারণ তার বড় বোনের জায়গায় সে বউ হয়ে এসেছে। অথচ রুবাইদা আশ্চর্য হলো যখন একটা মানুষও এই নিয়ে কোনো কথা তুলল না, বরং তাকে অল্প সময়ে খুব আপন করে নিল। রুবাইদা হৃদিতার জন্য আফসোস করে নিজ মনে বলে গেল, আর কিছু পেতি বা না পেতি একটা ভালো শ্বশুরবাড়ি ঠিক পেতি আপু। মানছি ইংরেজের বাচ্চা একটা অসভ্য মানুষ, কথায় কথায় অপমান করে, তবুও বাকি মানুষগুলো মারাত্মক ভালো। আমার তো এই জায়নের মা বাবার ভালো ব্যবহার দেখে জায়নকে নিয়ে সন্দেহ হয়। আসলেই জায়ন তাদের সন্তান তো, নাকি কুড়িয়ে এনেছে? হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? কথাটা শুনেই রুবাইদা চোখ মুখ কুঁচকে ফেলল। কথাটা কে বলেছে সেটা জানতে তার ফিরে তাকানোর প্রয়োজন নেই। কথায় কথায় ইংরেজি কবচানো এই ইংরেজের বাচ্চার পক্ষেই সম্ভব। এখন আবার কেন এসেছে কে জানে। এখন কথা তো বলতে হবে, কথা না বলে উপায়ও নেই। তাই রুবাইদা জায়ানের দিকে তাকালো। জায়ান রুবাইদার দিকে আগে থেকেই তাকিয়ে আছে। কিছু না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে। রুবাইদা কথা বাড়ল না, জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বলতেই তো এসেছে। তবে যেটা বলতে এসেছে সেটা পরে বলবো। আগে আগে আপনি আগে এসব বলা বাদ দাও। মানে? আমি চাই না আমার ওয়াইফ আমাকে আপনি বলে ডাকুক। আমি তোমাকে আপনি বলছি কি? বলছে না। তবে তুমি কেন বলছো? আমরা হাজব্যান্ড ওয়াইফ। তুমি আমার সাথে এখন ফ্রি হতে চাও না, ভালো কথা, আমি মেনে নিয়েছি। আমি তোমাকে ফিজিক্যাল অ্যাটাচড হওয়ার জন্য জোর করছি না। টেক ইউর টাইম, বাট দ্যাট ডাজ নট মিন যে তুমি আমার সাথে মানসিক দূরত্ব বজায় রাখবে। অ্যাটলিস্ট আমরা তো নিজেদের মধ্যে ফ্রি হতেই পারি কথাবার্তার মাধ্যমে। প্রথমত তোমার আমাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে হাজব্যান্ড হিসেবে, তাই না? ফিজিক্যাল তো বহু পরের কথা। আর মেন্টালি আমাকে অ্যাকসেপ্ট করতে হলে কথাবার্তার স্বাভাবিকতা আনতে হবে। এসব আপনি আগে চলবে না, বুঝতে পেরেছ? তোর অ্যাকসেপ্টের গোষ্ঠী গিলাই। সরি? না মানে বলছিলাম আমি চেষ্টা করব। গুড। তবে শুধু চেষ্টা দিয়ে হবে না, এর প্রতিফলন আমি দেখতে চাই। আমার কিছু ফ্রেন্ড আসবে, তাদের সামনে যাতে ভুলেও আপনি নামের কোনো সম্বোধন না আসে। গট ইট? এক মুসিবত সামনে কুল পাই না, আমার নতুন করে মুসিবত হাজির। এই ইংরেজের বাচ্চার আবার বন্ধু বান্ধবীও আসবে। ওইগুলো কি এর মতো ইংরেজের দল হবে নাকি? এই কি বিড়বিড় করছো বলো তো? না কিছু না। অবশ্যই কিছু একটা আছে। তখন কি যেন বলছিলে বিড়বিড় করে, এখনো করছো? কি করছো? গালমন্দ করছো নাকি? না না তেমন কিছু না, আসলে বিয়েতে তো অনেকেই ছিল, এর মধ্যে কি আপনার ফ্রেন্ড কেউ ছিল না যে এখন আবার নতুন করে আসবে? তো বিয়েতে এসেছে বলে কি রিসেপশনে আসবে না? মানে আমি আমাদের রিসেপশনের কথা বলছি। বিয়ে হয়েছে যেহেতু, তাহলে রিসেপশনও নিশ্চয়ই হবে। কেন, আমার ফ্রেন্ড এলে তোমার কোনো সমস্যা? না সমস্যা কেন থাকবে বলুন? ফ্রেন্ড আপনার, রিসেপশন আপনার, আমার তো কিছুই না। হোয়াট ডিড ইউ সে? রুবাইদা বলতে পারল সে মুখ ফসকে কি বলে ফেলেছে। দ্রুত জিভে কামড় দিয়ে নিজের ভুল শুধরে নিল। না মানে আমার একটু কাজ ছিল, সেখানে যাই।
রুবাইদা এক দৌড়ে কেটে পড়ল সেখান থেকে। জায়ান বাম্ভ্রু উপরে তুলে তাকিয়ে আছে সেদিকে। মেয়েটা এমন পালিয়ে পালিয়ে বেড়ায় কেন সবসময়? আসলেই তাকে মানতে পারছে তো, নাকি ভেতরে অন্য কোনো কাহিনী আছে? কিভাবে পারলি রে? কিভাবে পারলি এমনটা করতে আমার সাথে? নিহাল প্লিজ আমার কথাটা কিভাবে পারলি বল? আমাকে কথাটা বুঝিয়ে বলতে দাও নিহাল। আর কি বোঝাবি আমায়? হ্যাঁ, আর কি বোঝাবি আমাকে? সেদিন তাহলে সত্যি কথা বলেছিলি? তোর বোনের জায়গায় তুই বিয়ে করে বলছিস এটা তাহলে তোর প্ল্যান ছিল, তাই না? নিহাল তুমি সবটা ভুল বুঝছো, এমনটা কিছুই হয়নি। আমি পরিস্থিতির শিকার। কোনো পরিস্থিতি না, সবটাই ইচ্ছাকৃত। বড় লোক দেখা গলায় ঝুলা পড়ছিস। আরে আমার টাকা পয়সা না হয় কিছু কম আছে, কিন্তু ভালোবাসা কোনো রেখেছ। নিহাল আমার আপু পালিয়ে গেছে। চিৎকার করে কথা বলতে বলতে নিহাল হঠাৎ করে চুপ হয়ে গেল। অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করল, কি বললে? হ্যাঁ নিহাল, আপু পালিয়ে গেছে। কেন গেছে, কোথায় গেছে আমরা কেউ কিচ্ছু জানি না। চাচা ওইদিকে কান্নাকাটি করছিল, লোকজনকে কি বলবে, কি করে নিজেদের মুখ রাখবে। তখন আব্বু আম্মু চাচি সবাই মিলে আমার উপর জোর খাটিয়ে বিয়ে দিল। ওই মুহূর্তে আমার কোনো কিছুই করার ছিল না নিহাল, আমি সত্যি বলছি, কসম। কিন্তু এখন এসব বলেই বা কি ফায়দা? তুমি তো এখন অন্ধকার হয়ে গেছো। কেবল কবুল বললেই বিয়ে হয়ে যায় না নিহাল। দুটো মানুষের মনের মিলন না হলে কখনোই তারা সংসার করতে পারবে না। আমি কখনোই এই লোককে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। আসলে গতকাল একজনকে বিয়ে করে আজকে বলছো বিয়ে করবে আমাকে? বিয়ে করবে? হ্যাঁ বলছি, কারণ আমি এই বিয়ে মানিই না। পরিবারের চাপের মুখে পড়ে আমার কবুল বলতে হয়েছে। কেউ আমার কথা একটা বারও ভাবলো না। পরিবার সম্মান তাদের কাছে সব, আর আমি, আমার অনুভূতির কি কোনো দাম নেই? একটা লোকের সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল বলে আমাকেও তার সাথে সংসার করতে হবে? পারবো না। আমি সংসার তার সাথেই করব যাকে এতগুলো বছর ধরে ভালোবেসেছি, তাকে নয় যাকে আমার উপর জোর করে গুছিয়ে দেওয়া হয়েছে। কারো স্ত্রী হওয়ার পর এমন কথা তোমার মুখে বেমানা লাগে। কিসের স্ত্রী? আমার এবং ওই লোকের মধ্যে এখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই তৈরি হয়নি। ওই লোকের সাথে আমি ঠিক করে কথাই বলি না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো পরের কথা। আর তুমি এখন এসব বলছো? সেদিন না বলেছিলে যদি আমার কোথাও বিয়েও হয়ে যায়, বাচ্চাও হয়ে যায়, তবুও তুমি আমাকে নিজের করে নেবে। তবে এখন কেন এমন করছো নিহাল? আমার স্রেফ ভুলক্রমে একটা বিয়ে হয়ে গেছে, আর কিছুই না। এখনও আমি তোমার নিহাল, পুরোটাই তোমার। নিহাল, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। আমি আজকে সকাল থেকে সুযোগ খুঁজছি কোনোভাবে পালানো যায় কিনা, কিন্তু নতুন বউ, বুঝতেই পারছো, আমাকে ঘিরে থাকে লোকজন। এখন যে তোমার সাথে কথা বলছি সেটা অনেক চেষ্টার পরে অল্প একটু সুযোগ বের করতে পেরেছি। একটু আড়াল করে নিয়েছি নিজেকে কৌশলে। নিহাল, আমি তোমার অপেক্ষায় আছি, প্লিজ চলে এসো। আমি সরাসরি এখন তোমার কাছে চলে আসব। না, সরাসরি না, তোমাকে তো ঢুকতেই দেবে না। গেটে ঢুকতেই অনেক গার্ড থাকে, অনেক বিত্তশালী মানুষ ওরা। বুঝতেই পারছো, এত সহজে তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, তাই চাইলেও আমাকে চোখের সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। তবে কি করে আসব? আকাশী এবং সাদা রঙের মিশেলে তৈরি করা তিনতলা বাড়িটার দিকে তাকিয়ে আছে রীতিতা। অনেক ভেবেছে সে যে কোথায় যাওয়া যায়। সবকিছু ভেবেচিন্তে ঠিক করলো আপাতত এ বাড়িটা ছাড়া নিরাপদ স্থান তার কাছে আর দ্বিতীয়টি নেই। বাড়িতে ঢুকতে যাওয়ার আগেই গার্ডের মুখোমুখি হলো হৃদিতা। কোথায় যাচ্ছেন? জি, আমি ভিতরে যাব। আপনার পরিচয়? রীতিতা তাসনিম। শুধু নাম বললে হবে না, ডিটেলসে কিছু বলুন। আজাদ খন্দকার ভেতরে আছেন? থাকলে ওনাকে একটু আমার নামটা বলে দিন। আশা করি উনি আমাকে ঢুকতে দিতে না করবেন না। গার্ড ভেতরে চলে গেল। ফিরে আসলো মিনিটের মাথায় হাসি মুখে বলল, আসুন ম্যাডাম, ভেতরে আসুন। রীতিতা হাতে থাকা ব্যাগ নিয়ে ঢুকলো বাসায়। ঢুকতে দেখতে পেল নিচতলায় থাকা বিশাল বড় রুমের দিকে। রুমটা ব্যাপক বড়,
হল রুমের মতো। সেখানেই সোফায় বসে সকালের চা পান করছেন আজাদ খন্দকার। রিদিতাকে দেখে মুখে কিছু বললেন না, কেবল ইশারায় বোঝালেন পাশে এসে বসতে। আস্তে ধীরে হেঁটে রিদিতা সেখানে গিয়ে বসলো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? কেন, তুমি রাগ করেছো নানা ভাই? ঠাটিয়ে মারবো একশর। এমন মন গড়া তেরা কথা বলা কবের থেকে শিখেছিস? নাকি নিজের বাপের রক্তের গুণাগুণ? নানা ভাই, আপুকে নিয়ে কিছু বলুন, আমার খারাপ লাগে। নানা ভাই, আমি আমার আপুকে ভালোবাসি, এভাবে বলবে না। বলবো, 100 বার বলবো। তোর বাপ এক হারামি, তোর মাও অবশ্য কম না। রিদিতার কণ্ঠে এবার ক্ষোভের আভাস পেলেন আজাদ খন্দকার। তবুও তিনি দমে যাবার পাত্র নন, কথা চালিয়ে যেতেন বইকি। তবে তার আগেই আগমন ঘটল মাহমুদা আক্তারের। রিদি, তুই এখানে? নিজের নানিকে দেখে উঠে দাঁড়ালো রিদিতা, হেঁটে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। ভালো আছিস রে সোনা পাখিটা আমার? তোমাদের ছাড়া ভালো থাকা যায় বলো? আপুকে পছন্দ করো না, আম্মুর সাথে যোগাযোগ রাখো না, তাই বলে কি আমার সাথেও মাঝে মধ্যে কথা বলা যায় না? তোর মামা মামি আর আমি মিলে একত্রিত হয়েছি তোর বাপ মায়ের সাথে তোর নানার সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য। রিদিতা মাহমুদা আক্তারকে ছেড়ে দিয়ে অবাক চোখে ওনার দিকে তাকালো। মাহমুদা আক্তার আগের মতোই ফিসফিসিয়ে বললেন, তোর নানা ভাইকে গলানো অনেক কষ্টের, বুঝিসই তো। তোর মা যেমন তেমন, তোর বাপকে তো তুই চোখে সহ্য করতে পারে না। তবে আমরাও এবার আর হাল ছাড়ছি না। তোদের সাথে এই পরিবারের সম্পর্ক স্বাভাবিক করে তবেই ছাড়বো। এই মাহমুদা, ফিসফিস করে কি কথা বলছ? আজাদ খন্দকারের কণ্ঠ কানে যাওয়ায় গলা খাকারি দিয়ে উঠলেন মাহমুদা আক্তার। তারপর বললেন, এতদিন পর আমার একমাত্র নাতনিকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছি, তাই গলা দিয়ে কথা বেরোচ্ছে না। আর তুমি বলছো ফিসফিস করছি? তোমার মতো নাকি মেয়েটা এতদিন বাদে আসলো, দুটো ভালো মন্দ কথা জিজ্ঞেস করবে? তা না, মেয়ের বাপ মায়ের নামে নিন্দেবন্ধ করা শুরু করে দিয়েছো। যত সব আজগুবি মানুষ। হ্যালো গাইস, এই পার্টটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে একটা মানে সাবস্ক্রাইব করে দেবেন, বুঝলেন? নেই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতেছে।